দেখুন, স্বপ্নই হচ্ছে বাস্তবায়নের প্রথম স্টেপ। আপনি যদি স্বপ্ন দেখতে না পারেন তাহলে বাস্তবায়ন করবেন কি করে? ঠিক এই কথাটাই প্রযোজ্য প্রত্যেকটি দেশের জন্য। যে দেশের রাষ্ট্রনায়করা যত বেশি স্বপ্ন, যত ভালো স্বপ্ন দেখছেন, তাদের সেই ভিশনের ওপর ভিত্তি করেই কিন্তু তাদের দেশের অগ্রগতি ঘটছে। উদাহরণ হিসাবে আপনারা বলতে পারেন যে একসময় কংগ্রেস জামানায় তারা ভাবতে পর্যন্ত পারতো না ক্যাশলেস ট্রানজাকশনের কথা। বছর দশেক আগে পি চিদম্বরম এক সময় বিজেপি সরকারের তুলোধনা করেছিলেন, বিজেপি সরকারের একটা ভিশনের উপর ভিত্তি করে। না, যখন বিজেপি গভর্নমেন্ট প্রথমে প্ল্যান করেছিলেন ক্যাশলেস ট্রানজাকশন এবং ইউপিআই ট্রানজাকশনের মাধ্যমে গোটা দেশে ছড়িয়ে দেওয়া হবে, তখন এটা নিয়ে ঠাট্টা তামাশা করেছিল কংগ্রেস। সেই ভিডিও অনেকবার আপনাদের সামনে দেখিয়েছি। কংগ্রেসের ধারণা ছিল যে ভারতবর্ষে মানুষের হাতে মোবাইল ফোন নেই, যে ভারতবর্ষের প্রত্যেক মানুষের ঘরে ইন্টারনেট নেই, তারা নাকি ডিজিটালাইজেশনের স্বপ্ন দেখছে এবং ক্যাশলেস ট্রানজাকশনের স্বপ্ন দেখছে। অথচ বাস্তব হচ্ছে আজকে যদি আপনি প্রত্যন্ত গ্রামেও চলে যান, তাহলে দেখতে পারবেন সেখানেও কিন্তু আলু কিনতেই বলুন কিংবা এক কাপ চা খেতে বলুন, এখন সাধারণ মানুষের বেশি পছন্দ ইউপিআই ট্রানজাকশন। অর্থাৎ কোন প্রশাসনের সর্বাধিপতি কতটা স্বপ্ন দেখছেন এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য কি কি পরিকল্পনা করছেন, তার উপরেই নির্ভর করছে দেশের অগ্রগতি। আরো একটা উদাহরণ দিই, যে এই মুহূর্তে যে সমস্ত অত্যাধুনিক যুদ্ধ সামগ্রী তৈরি হচ্ছে, এই যেমন ধরুন আপনাদের বললাম যে পঞ্চম প্রজন্মের যে সমস্ত বিমান এই মুহূর্তে প্রস্তুত করছে রাশিয়া, আমেরিকা, চীন এবং তার সাথে সাথে ভারতও চেষ্টা করছে। এর পরিকল্পনা অন্তত হয়েছে 10টি বছর আগে, এবং 10 বছর আগে পরিকল্পনা হয়েছে বলেই আজকে পঞ্চম প্রজন্মের বিমান বানাতে সক্ষম হচ্ছে দেশগুলো। অর্থাৎ আগামী 10 বছর পরে কি হবে তার ব্লু প্রিন্ট কিন্তু ইতিমধ্যেই তৈরি করতে শুরু করে দিয়েছে বিশ্বের অত্যাধুনিক দেশগুলি। অর্থাৎ পঞ্চম ছেড়ে দিন, সপ্তম না অষ্টম প্রজন্মের না দশম প্রজন্মের বিমান তৈরি হবে 2030 সালে, তার ব্লু প্রিন্ট কিন্তু এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তাই আপনি অবাক হয়ে যাবেন না যে 2030-এ যদি সপ্তম প্রজন্মের কোনো বিমান আসে, তখন আপনি অবাক হয়ে গেলেও এর পেছনে কিন্তু দীর্ঘ 10 বছরের পরিশ্রম রয়েছে। কেন এ কথা, আজকে এই ধরনের কথা কেন আপনাদের সামনে বলছি, তার কারণ বাংলাদেশের প্রশাসন তারা নিজেদের উন্নতির কথা ছেড়েই দিন, তারা এর ওর এঁটো খাওয়ার জন্য প্রস্তুত করছে নিজেদের। হ্যাঁ, এমনটাই। এবং এটা কোনো মৌলবাদী নেতা বলছেন না, এটা বলছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। তিনি কি বলছেন জানেন? শুনলে চোখ কপালে উঠবে। তিনি এই মুহূর্তে 2024 সালে দাঁড়িয়ে তিনি বলছেন যে চীন যে সমস্ত বর্জ্য পদার্থ ফেলে দেয়, যেগুলো তারা ইউজ করে না, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এই ধরনের ভিশনের কথা বলছে মোহাম্মদ ইউনুস। একেবারে এই বক্তব্যটা শোনাবো আপনাদের, শুনলে চমকে যাবেন যে একজন রাষ্ট্রনেতা তার যদি এরকম ভিশন থাকে, তাহলে আগামী 10 বছরে বাংলাদেশ নামক দেশটি কোন তলানিতে গিয়ে ঠেকবে একবার কল্পনা করে দেখবেন। কেন এই কথা বলছি আপনাদের শোনাবো, ব্যাখ্যা করব, কিন্তু তার আগে শুনিয়ে নিতে চাইবো মোহাম্মদ ইউনুসের সেই বক্তব্য। বাংলাদেশকে কোন তলানিতে তারা ঠেকাবে সেইটা পরিষ্কার আপনি বুঝতে পারবেন আজ থেকে 10 বছর পরে বাংলাদেশের কি করুণ পরিণতি হবে সেটা বোঝা যাবে। মোহাম্মদ মৌলবাদী ইউনুসের এই বক্তব্য শুনলেই তারা বলছেন যে চীনের উদ্বৃত্ত জিনিসপত্র নিয়ে তারা নাকি তাদের দেশ গঠন করবে। শুনুন বক্তব্য। ক্রমাগতভাবে চীন তো ক্রমাগতভাবে বাড়ছে, ক্রমাগতভাবে তার সায়েন্টিফিক ডেভেলপমেন্ট হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে। কাজে তার সঙ্গে ব্যবসা বাণিজ্য ইত্যাদি আমাদের বহু সুযোগ আছে। যেসব জিনিস তার আর দরকার নেই সেগুলো আমরা নিয়ে নিতে পারি। রিনিউয়েবল এনার্জি একটা জিনিস। চীনের পররাষ্ট্রমন্ত্রীকে আপনি অনুরোধ করেছেন, সেটা তাকে অনুরোধ করেছি যে সেও সম্মতি দিয়েছে। যে সমস্ত জিনিস তার আর লাগছে না, তার বাজার সংকুচিত হয়ে গেছে, আমেরিকানরা তার জিনিস কিনবে না, স্যাংশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমরা ওদের বললাম যে তোমাদের ইন্ডাস্ট্রিগুলো এখানে রিলোকেট করো, এখানে দাও, আমরা উৎপাদন করে সারা দুনিয়াতে বিক্রি করি। শুনলেন বন্ধুরা, এইটা যদি একজন প্রধানমন্ত্রীর ভিশন হয়, তাহলে বুঝতে পারছেন দেশটা কোথায় গিয়ে পৌঁছাবে। কেন এই কথা বলছি আপনাদের, দেখুন, যে চীনের কথা উঠলো বলেই আমি আপনাদের সামনে একটা খবর দেখাবো। যে বাংলাদেশ তাদের স্বপ্ন নিজের পায়ে না দাঁড়িয়ে, নিজের প্রযুক্তিকে উন্নতি না করে, যে বাংলাদেশ ভাবছে যে চীন যত উন্নত হবে তাদের বর্জ্য পদার্থগুলো কিংবা তাদের বর্জনীয় পদার্থগুলো তাদের দেশে নিয়ে এসে তারা উন্নতি করবে, এই রকম যাদের ভিশন, তারা কতটা মূর্খের স্বর্গে বাস করছে আপনাদের একটা খবর দেখায়। খবরটা শুধু আপনাদের স্তম্ভিত করবে এমনটা নয়,
গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে, এমনকি আমেরিকা পর্যন্ত ভয় পাচ্ছে চীনের এই আগ্রাসী নীতিতে। কি ঘটনা ঘটেছে না আপনারা এখনো পর্যন্ত জানেন, আপনাদের একটি পর্বে আমি বলেছিলাম যে এখনো পর্যন্ত পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান সেগুলো হাতে রয়েছে আমেরিকা, চায়না এবং রাশিয়ার কাছে, এবং ভারতও তাদের তেজস মার্ক টু এটাকে উন্নতি করে তারাও পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান একদিকে তারা তৈরি করার চেষ্টা করছে। অন্যদিকে আপনাদের এই তথ্য দিয়েছিলাম যে ভারত নিজেদের পঞ্চম প্রজন্মের বিমান প্রস্তুতির পাশাপাশি আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে F-35 এবং রুশ বা রাশিয়া থেকে SU-57 ফ্যালন এই দুই যুদ্ধ বিমান পাওয়ার তারা চেষ্টা করছে, এবং সম্ভবত 2025-এর প্রথম দিকেই ভারত সিদ্ধান্ত নিয়ে ফেলবে যে এই দুটির মধ্যে কোনটি কিংবা দুটি ভারতের সেনাবাহিনীতে অন্তর্ভুক্তিকরণ হবে কিনা। তার জন্য আপনাদের বলেছিলাম যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি খুব শীঘ্রই ভারতে আসছেন, তিনি এসে গেলেই এই ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলবে ভারত। কিন্তু এরই মধ্যে চীন 6th জেনারেশন ফাইটার জেট আবিষ্কার করে এবং তার সফল পরীক্ষা করে গোটা বিশ্বকে চমকে দিয়েছে। হ্যাঁ, একেবারেই আপনারা ঠিক শুনছেন যে এই মুহূর্তে 6th জেনারেশন ফাইটার জেট বিশ্বের আর দ্বিতীয় কোনো দেশের হাতে নেই, শুধুমাত্রই চীনের হাতে রয়েছে। একেবারেই লেজ কাটা একটা বিমান, যা দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে আমেরিকারও। চলতি বছরের 26শে ডিসেম্বর বড়দিনের ঠিক পরের দিনই চীন চমকে দিয়েছে গোটা বিশ্বকে। ওই দিনই প্রথমবার ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানকে প্রকাশ্যে এনে পেশি ফুলিয়েছে বেজিং। 我操，这啥东西啊？这个有点可爱了啊！线上直播啊，各位。这他妈什么东西？ লাল ফৌজের বায়ুবীরদের অস্ত্রাগারে সামিল হতে চলা ওই নতুন হাতিয়ারের পোশাকি নাম J-36। দীর্ঘদিন ধরেই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির পরিকল্পনা করছে আমেরিকা, কিন্তু এখনো পর্যন্ত তাতে সাফল্য পায়নি যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে বেজিং এর কাছে কিস্তিমত হওয়ার আগে ও ওয়াশিংটনের মুখ বেজার। নতুন প্রজন্মের অত্যাধুনিক লড়াকু বিমান হাতে পাওয়ায় যুদ্ধ ময়দানে ড্রাগন বেশ কিছুটা এগিয়ে গেল বলেই মনে করছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এর আগে J-35 এবং J-35A নামে পঞ্চম প্রজন্মের দুটি ফাইটার জেট তৈরি করেছিল চীন, কিন্তু তখন ড্রাগনকে বিশেষ কেউ পাত্তা দেয়নি। তার কারণ বিশেষজ্ঞদের প্রায় সকলেরই বক্তব্য ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংস্থা লকহিড মার্টিনের তৈরি F-35 যুদ্ধ বিমানটিকেই নকল করে J-35 জেট নির্মাণ করেছে বেজিং। শুধু তাই নয়, ড্রাগন নির্মিত বিমানের ক্ষমতা এবং কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিশেষজ্ঞ মহল। কিন্তু বেজিং এর J-36 অর্থাৎ ষষ্ঠ প্রজন্মের J-36 যুদ্ধ বিমান প্রকাশ্যে আনার পরই পশ্চিমী প্রতিরক্ষা বিশ্লেষকদের মুখে আর কথাটি সরছে না। কেন না, আমেরিকার কাছে ষষ্ঠ প্রজন্মের কোনো হামলাকারী বিমান এই মুহূর্তে নেই। ফলে ড্রাগন যে কারুর কাছ থেকে নকল করে এই J-36 যুদ্ধ বিমানটা তারা তৈরি করে ফেলেছে, এমন বদনাম কেউ দিতে পারবে না। ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী 2017 সাল থেকে ষষ্ঠ প্রজন্মের লড়াকু বিমান তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছিল বেজিং। মাঝে 2019 সালে এই প্রকল্পে আরো গতি আনার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। অবশেষে 2024 সালের বিদায় বেলায় ক্ষমতা প্রদর্শন করলো চীন। ভাবতে পারেন যে এই মুহূর্তে গোটা বিশ্বের হাতে পঞ্চম প্রজন্মের যেখানে যুদ্ধ বিমান রয়েছে, সেখানে 2017 সাল থেকে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরিতে হাত লাগিয়ে দিয়েছিল বেজিং। সেই কারণেই আপনাদের বললাম না যে একজন রাষ্ট্রনায়ক যত সুদূরগামী চিন্তা করতে পারবেন, সেই দেশের মানুষ বা সেই দেশও ততটা এগিয়ে যাবে। এবার আসুন বাংলাদেশের কথা ভাবুন। ষষ্ঠ প্রজন্মের বিমান যখন চীন আবিষ্কার করে ফেলেছে, তখন এই মুহূর্তে বাংলাদেশের সামরিক বাহিনীতে তৃতীয় প্রজন্মেরও যুদ্ধ বিমান সেই অর্থে নেই। তারা চতুর্থ প্রজন্মের কিছু যুদ্ধ বিমান কেনার এই মুহূর্তে চেষ্টা করছে। তখন আরো দুটো প্রজন্ম এগিয়ে চীন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করে ফেলেছে। তাহলে এবার মোহাম্মদ ইউনূসের কথাটা যদি আপনারা ধরেন যে চীনের ফেলে দেওয়া জিনিসপত্র তারা নিয়ে আসবে, চীনের উদ্বৃত্ত জিনিস ব্যবহার করে নাকি তারা চেষ্টা করবে তাদের দেশকে গড়তে, তাহলে বুঝতে পারছেন যে এই দেশটি সারা জীবনই ভৃত্যের তালিকায় থেকে যাবে। যে দেখুন, ভারত এই মুহূর্তে ষষ্ঠ না হোক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করছে। তেজস মার্ক টু 2025 সালের মধ্যেই আত্মপ্রকাশ করবে, এবং
কে জানে যে ভারত ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের জন্য ডিআরডিও কিংবা ইসরো তারা ইতিমধ্যেই গবেষণার কাজ শুরু করেনি, সে তো আর হলফ করে বলা যাবে না, এবং সেই তথ্য এই মুহূর্তে ফলাও করে বলতেও যাবে না ভারত। হঠাৎ করেই দেখবেন যে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানও একদিন ভারত আবিষ্কার করে ফেলেছে। তাই একেবারে চোখে চোখ রেখে কথা বলতে গেলে যা যা দরকার সেই কাজটাই যখন ভারত করে আসছে, চীনের এই চোখ রাঙানির জন্য ভারত কিন্তু কখনোই আমেরিকার পায়ে পড়তে যায়নি, বরঞ্চ ভারত আমেরিকার সঙ্গেও চোখে চোখ রেখে কথা বলে। কাজেই এই যে আত্মবিশ্বাস সেটা তৈরি হয় যে দেশ চালাচ্ছে তার কি ভিশন তার ওপর তৈরি হয়। এখন যদি ভারত চীনকে ঠেকানোর জন্য আমেরিকার পায়ে পড়ে যেত, আমেরিকা নিশ্চিতভাবে সব দিক থেকে ভারতকে গার্ড করার চেষ্টা করত, বলতো যে হ্যাঁ আমরা তোমাদের সব রকমের অত্যাধুনিক যুদ্ধ জাহাজ ফাইটার জেট সবকিছু দিয়ে দেবো, তোমাদের ভয় নেই। কিন্তু আদতে আমেরিকার কেনা গোলাম বা ভৃত্য হয়ে থাকতে হতো ভারতবর্ষকে, এবং প্রতিনিয়ত আমেরিকার হুমকির মধ্যেই ভারতকে কার্যত থাকতে হতো। ভারত সেটা মানার নয় বলেই ভারতের ডিআরডিও এবং ইসরো প্রতিনিয়ত এই ধরনের উন্নয়নমূলক কাজ করে চলেছে, এবং 2025 সালে সাবমেরিন থেকে শুরু করে এয়ার মিসাইলের এত কিছু উন্নতি, এত কিছু পরীক্ষা নিরীক্ষা হতে চলেছে এই সামনের 2-3 বছর, আপনারা দেখলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। এবং তখন ভারত হয়তো চীনের থেকে কিছুটা পিছিয়ে থাকলেও চীনকে টক্কর দেওয়ার মতো জায়গায় বা চীনের চোখে চোখ রেখে কথা বলার জায়গায় কিন্তু ভারত নিজেকে প্রস্তুত করে ফেলেছে। সেই রকম জায়গায় দাঁড়িয়ে একটা দেশ তারা নিজেদের প্রস্তুত করছে এই ভেবে যে চীন যেগুলো ফেলে দেবে, পাকিস্তান নাকি যেগুলো ফেলে দেবে সেইগুলো তারা ব্যবহার করবে। এই যদি একজনের ভিশন হয়, তাহলে কিভাবে তারা তাদের দেশকে সুরক্ষিত বানাবে, কিভাবে তারা তাদের দেশকে মজবুত তৈরি করবে, এটা একটু ভাববেন বাংলাদেশিরা যারা আজকে আমার পর্বটা শুনছেন। আমি জানি বাংলাদেশে অনেক মানুষ আমার এই পর্ব শোনেন এবং পছন্দ করেন। আপনারা কমেন্ট করে জানাবেন বাংলাদেশ থেকে কে কি শুনছেন। কিন্তু আপনারা একটু ভেবে দেখুন, আপনাদের রাষ্ট্রনায়ক তার যদি মানসিকতা এইরকম হয়ে থাকে, তাহলে কোনোভাবে আপনারা চীন ছেড়ে দিন, ভারত ছেড়ে দিন, আপনারা মায়ানমারের সম্মুখীন হতে পারবেন? মায়ানমার আপনাদের বলে বলে গোল দেবে। মায়ানমারের সামরিক শক্তি আপনাদের থেকে বেশি। তাহলে এই শক্তি নিয়ে আপনারা ভারতের ওপর এই ধরনের চোখরাঙানি মন্তব্য করছেন। আপনাদের মোহাম্মদ ইউনুস ভারতকে টপকে পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়ানোর চেষ্টা করছে, সেটা করতেই পারেন, কিন্তু এটা কি কার্যত নিজের চালা ঘরে আগুন দেওয়ার সমান হয়ে যাচ্ছে না? কি বলবেন বন্ধুরা, আপনাদের মতামত লিখে জানাবেন। এবং আরো একটা পর্ব আপনাদের সামনে আনার ইচ্ছা রয়েছে। সেই পর্বটি হচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যেই পাকিস্তান এবং আফগানিস্তান বর্ডারে ডুরান্ড বর্ডার নিয়ে একেবারে মারাত্মক কোলাহল সৃষ্টি হয়ে গিয়েছে এবং সেটা কার্যত যুদ্ধে পরিণত হয়ে গিয়েছে। পাকিস্তানের একতরফা হামলার পর আফগানিস্তান পর্যন্ত তারা হামলা করে দিয়েছে এবং পাকিস্তানের 19 জন সেনা মারা গিয়েছে। কাজেই ওইখানেও যে উত্তেজনা বাড়ছে, এই উত্তেজনার পেছনে ভারতের কি কোনো হাত রয়েছে? ভারত কি তাহলে বাংলাদেশের শত্রুতা তুলতে আফগানিস্তানকে নিজেদের প্রথম পছন্দ করে তুলছে? বাংলাদেশের থেকে ফোকাস সরিয়ে কি ভারত আফগানিস্তানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে? তার কারণ সেটা যদি করা যায়, তাহলে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ করার প্রয়োজন হবে না, আফগানিস্তানকে দিয়েই কাজ মিটিয়ে দেওয়া যাবে। এই রকমই কি কোনো সিদ্ধান্ত নিয়েছে ভারত? সেই ধরনের আলোচনা আপনাদের সামনে করব, আশা করি আপনারা পছন্দ করবেন, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য লিখে জানাবেন।